হতে চলেছে। আর কয়েক মাস পরেই ওর বাবার বাড়ি যাওয়ার সময় হবে। তখন বাড়ির সব দায়িত্ব কিন্তু তোর উপর এসে পড়বে। আমি হেসে বললাম, সে তো আমি জানি, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। মামা বললেন, সেটা আমি জানি, তুই পারবি। আমি আসলে অন্য একটা পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। কথাটা শেষ করতে পারলেন না মামা। তার আগেই মামি ঘরে এসে ঢুকলেন। তার হাতে ফোন। তিনি মামাকে বললেন, এই দেখো, বাবা ফোন করেছিলেন। বলছেন এখন থেকেই কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকতে। শরীরটা সাবধানে রাখতে হবে। মামার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। তিনি আর কিছু বললেন না। পরের দিনই মামা নিজে গাড়ি চালিয়ে মামিকে তার বাবার বাড়ি পৌঁছে দিয়ে এলেন। মামি চলে যাওয়ার পর থেকেই বাড়িটা কেমন যেন শূন্য লাগতে শুরু করল। আর সেই সাথে শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়, যা ছিল ভুল বোঝাবুঝি আর রহস্যে ঘেরা। মামি চলে যাওয়ার পর থেকেই আমি একটা বিষয় লক্ষ্য করতে শুরু করলাম। মামা কেমন যেন বদলে যেতে লাগলেন। আগের সেই প্রাণোচ্ছল হাসিখুশি মানুষটা কোথায় যেন হারিয়ে গেল। তিনি অফিস থেকে ফিরে নিজের ঘরে চুপচাপ বসে থাকতেন। খুব প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তার এই পরিবর্তনটা আমাকে ভাবিয়ে তুলল। একদিন রাতে আমি নানুকে খাইয়ে নিজের ঘরে পড়তে বসেছি। হঠাৎ মামার ঘর থেকে একটা শব্দ পেলাম। আমি ছুটে মামার ঘরে গেলাম। দেখলাম মামা কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে আছেন। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, মামা, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে, মামা চোখ না খুলেই বললেন, মাথাটা খুব ব্যথা করছে রে মিম। আমি বললাম, দাঁড়াও, আমি তোমার জন্য গরম জল নিয়ে আসছি। শেক দিলে হয়তো ব্যথা চলে যাবে। মামা দুর্বল গলায় বললেন, কিছু লাগবে না, তুই বরং তোর নানুর খেয়াল রাখ। ও আমি বললাম, মামি নেই, এখন তোমার খেয়াল রাখা তো আমারই দায়িত্ব। তাছাড়া আমার কাছে একটা ঘরোয়া টোটকা আছে, একটা ভেষজ তেলের মতো। ওটা মাথায় লাগিয়ে দিলে যে কোনো মাথা ব্যথা কমে যায়। ছোটবেলায় মা আমাকে লাগিয়ে দিতেন। মামার মেজাজটা যেন হঠাৎ করেই বিগড়ে গেল। তিনি ধমকের সুরে বললেন, আমি তোকে না বলেছি কিছু লাগবে না? যা এখান থেকে। ফার্মেসি থেকে কয়েকটা ব্যথার ওষুধ এনে দে, তাহলেই হবে। মামার এমন আচরণে আমি ভীষণ অবাক হলাম। তিনি তো কখনো আমার সাথে এভাবে কথা বলেন না। আমি কষ্ট পেলেও মুখে কিছু বললাম না। ভাবলাম হয়তো অসুস্থতার কারণে মেজাজ খিটখিটে হয়ে আছে। আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম। রাতে আমার ঘুম ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেই দেখি মামার ঘরের দরজা খোলা। ভেতর থেকে আলো আসছে। আমি দেখলাম মামা বিছানার উপর বসে আছেন, দুই হাতে মাথা চেপে ধরে। আমাকে দেখতে পেয়ে তিনি ফিসফিস করে ডাকলেন, মিম, একটু শুনে যা। আমি ঘরের ভেতরে গেলাম। মামা বিধ্বস্ত গলায় বললেন, মাথার ব্যথাটা খুব বেড়েছে রে। তুই যে জিনিসটার কথা বলছিলি, ওটা একটু এনে দিবি? এখন তো অনেক রাত, বাইরে ডাক্তার বা ফার্মেসি কিছুই খোলা পাওয়া যাবে না। আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগেই যিনি আমার টোটকার কথা শুনে রেগে গিয়েছিলেন, তিনি এখন সেটা চাইছেন। আমার মনে একটা খটকা লাগল। তবুও আমি কিছু না বলে রান্নাঘরে গিয়ে সেই ভেষজ তেলের মিশ্রণটি তৈরি করে আনলাম। মামার কপালে আর রোগে সাবধানে তেলটা লাগিয়ে দিলাম। তিনি চোখ বন্ধ করে শুয়ে রইলেন। মিশ্রণটা লাগিয়ে দেওয়ার কিছুক্ষণ পর মামা শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আমি নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু আমার মনে সন্দেহের একটা বীজ রোপিত হয়ে গেল। মামাকে কেমন যেন অস্বাভাবিক লাগছিল। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? এই প্রশ্নগুলোই আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। পরদিন সকালটা শুরু হলো এক ভয়ঙ্কর ঘটনা দিয়ে। আমি নানুর জন্য নাস্তা তৈরি করছিলাম। মামা তখন বাথরুম থেকে বের হচ্ছিলেন। হঠাৎ করেই তিনি মা বলে একটা চিৎকার দিয়ে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলেন। তারপরে যাওয়ার শব্দে আমি আর নানু দৌড়ে গেলাম। দেখলাম মামা জ্ঞান হারিয়েছেন। আমাদের চিৎকারে আশেপাশের ফ্ল্যাটের লোকজন ছুটে এলো। সবার সাহায্যে আমরা তড়িঘড়ি করে মামাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলাম। আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসছিল। নানু সমানে কেঁদে চলেছেন। হাসপাতালে মামাকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। ডাক্তাররা তাকে পরীক্ষা করতে লাগলেন। প্রায় 2 ঘন্টা পর একজন ডাক্তার বেরিয়ে এলেন। আমরা ছুটে তার কাছে গেলাম। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, মামার কি হয়েছে? উনি এখন কেমন আছেন? ডাক্তার আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আপনারা চিন্তা করবেন না।
আমরা ওনার সব রকম পরীক্ষা করেছি, ইসিজি, ব্লাড টেস্ট, সিটি স্ক্যান। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ওনার শরীরে তেমন কোনো বড় সমস্যা আমরা পাইনি। উনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ। ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি অবাক হয়ে বললাম, সে কি? তাহলে উনি অমনভাবে অজ্ঞান হয়ে গেলেন কেন? ডাক্তার বললেন, হতে পারে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ থেকে এমনটা হয়েছে। আমরা কিছু ভিটামিন আর ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আজই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মনের সন্দেহটা আরো ঘনীভূত হল। মামা যদি সুস্থই হন, তাহলে এই অসুস্থতার অভিনয় কেন করছেন? তার উদ্দেশ্যটা কি? নানুকে ভয় দেখানো? নাকি আমার বাড়ির কাজের প্রতি মনোযোগ আকর্ষণ করা? হাসপাতাল থেকে মামাকে নিয়ে বাড়ি ফিরলাম। মামা বিছানায় শুয়ে রইলেন, যেন তিনি ভীষণ অসুস্থ। আমি আর থাকতে না পেরে সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, মামা, ডাক্তার তো বললেন তুমি পুরোপুরি সুস্থ, তাহলে তুমি অসুস্থতার ভান করলে কেন? আমাদের সবাইকে এত ভয় পাইয়ে দিলে। মামা আমার চোখের দিকে তাকালেন না, দেয়ালের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, সবসময় তো ডাক্তাররা ঠিক রোগ ধরতে পারে না রে মিম। শরীরের রোগের চেয়ে মনের রোগ অনেক বড়। তার এই হেরালিপূর্ণ উত্তরে আমার বিরক্তি আরও বেড়ে গেল। সেদিন সন্ধ্যা থেকে মামা একটু অন্যরকম হয়ে গেলেন। তিনি বললেন, মিম, আমি আমার ঘরে একা থাকতে পারছি না। আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে যেন অশুভ কিছু একটা ঘটতে পারে আমার সাথে। আমি বললাম, ভয় কিসের মামা? আমি তো পাশের ঘরেই আছি, নানু আছে। মামা অসহায়ভাবে বললেন, না রে, তুই বুঝবি না। আমার ঘরটা কেমন যেন অচেনা লাগছে। তুই আজ রাতটা পাশের ঘরে দরজাটা একটু খোলা রেখে ঘুমাতে পারবি? আমার কেন যেন একটা অজানা ভয় করছে। যে মামাকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম, তার মুখে এই কথা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন গুটিয়ে গেল। আমার মনে হতে লাগল, মামার উদ্দেশ্য হয়তো ভালো নয়। তবে আমি নিশ্চিত না। আমার মনটা বিষিয়ে গেল। আমি মামাকে সরাসরি কিছু বলতে পারলাম না। কিন্তু সেদিন থেকে তার প্রতিটি পদক্ষেপ আমি সন্দেহের চোখে দেখতে শুরু করলাম। মামার প্রতি আমার মনটা বিতৃষ্ণায় ভরে উঠেছিল। যে মানুষটাকে আমি আদর্শ মনে করতাম, তার মনের ভেতরের এই অন্ধকার দিকটা আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। তিনি কি সত্যিই অসুস্থতার নাটক করে? এই চিন্তাটা আমাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছিল। এক গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরে যাচ্ছিলাম, হঠাৎ বারান্দায় একটা ছায়ামূর্তি দেখে চমকে উঠলাম। ভালো করে তাকিয়ে দেখি, ওটা মামা। তিনি রেলিং ধরে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। আমি কিছুটা সাহস সঞ্চয় করে কাছে গিয়ে ডাকলাম, মামা, এত রাতে এখানে কি করছো? তোমার না শরীর খারাপ? মামা আমার দিকে ঘুরে তাকালেন। তার চোখে মুখে ছিল এক গভীর বিষণ্ণতার ছাপ। তিনি শান্ত গলায় বললেন, ঘুম আসছিল না, তাই একটু বাইরে দাঁড়ালাম। আমি চুপ করে রইলাম। মামা কিছুক্ষণ থেকে বললেন, মিম, তোর সাথে আমার একটা জরুরি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করার ছিল। এই ব্যাপারে তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি? তার মুখে পারিবারিক বিষয় কথাটা শুনে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যেদিন মামি যাওয়ার আগে তিনি একই কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলেন। আমার সন্দেহ আরও বাড়ল। আমি নির্লিপ্তভাবে বললাম, কি সাহায্য করতে হবে? মামা বললেন, এখানে সব কথা বলা যাবে না। তোকে আমার সঙ্গে একবার শহরে যেতে হবে। কি শহরে? কেন? আমার ভ্রু কুঁচকে গেল। মামা বললেন, গেলেই সবকিছু বুঝতে পারবি। এটা আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য খুব জরুরি। শহরে যাওয়ার কথা শুনে আমার মনের ভেতরটা ধক করে উঠল। একা মামার সাথে শহরে যাওয়া আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। আমি বললাম, কিন্তু নানুকে একা রেখে কিভাবে যাব? মামা বললেন, আমি পাশের বাড়ির ভাবিকে বলে রাখব, তিনি একবেলা নানুকে দেখে রাখবেন। আমাদের সকাল সকাল গিয়েই ফিরে আসতে হবে। মামার এই পরিকল্পনা শুনে আমার মনে হলো তিনি সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখেছেন। আমার সন্দেহটা প্রায় বিশ্বাসে পরিণত হলো। তিনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই আমাকে শহরে নিয়ে যেতে চাইছেন। পরের রাতে মামা আবার আমাকে ডাকলেন। আমি তার ঘরে ঢুকতেই তিনি বললেন, ভয় পাইস না। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। মামা আমার দিকে তাকিয়ে বললেন, ভয় পাস না। দরজাটা ভেজিয়ে দিলাম, কারণ কথাটা খুব গোপনীয়, আর আমি চাই না তোর নানুর ঘুম ভেঙে যাক। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। বললেন, তোর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার ছিল।
তবে তার আগে আমাকে কথা দে, তুই এই কথাটি আর কাউকে বলবি না, তোর মামি, তোর মা, এমনকি নানুকেও না। কারণ আমি চাই না বাড়ির আর কেউ এটা নিয়ে অহেতুক চিন্তা করুক। তার এই শর্ত শুনে আমার মনে হলো নিশ্চয়ই খুব ভয়ঙ্কর কোনো পরিকল্পনা আছে তার। আমি কি বলব বুঝতে পারছিলাম না। চুপ করে রইলাম। মামা আবার বললেন, কি রে, কথা দিবি না? তুই বিশ্বাস করবি তো আমাকে? আমার মনে হচ্ছিল এই লোকটার মুখোশটা এবার ছিঁড়ে ফেলা দরকার। আমি জোর গলায় বললাম, কি এমন কথা যেটা সবাইকে লুকিয়ে বলতে হবে? আর আমি বা কেন আপনার কথা বিশ্বাস করব? আপনার কথা তো আমার মোটেও ভালো লাগছে না মামা। আমার কথা শুনে মামা যেন আকাশ থেকে পড়লেন। তিনি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তুই আমাকে ভুল বুঝছিস মিম। আমি বললাম, ভুল বুঝছি না, ঠিকই বুঝছি। আপনি অসুস্থতার নাটক করছেন, আমাকে একা শহরে নিয়ে যেতে চাইছেন। আপনার উদ্দেশ্যটা কি, আমি কি কিছুই বুঝি না? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে বিছানার উপর বসে পড়লেন। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। আমার দিকে না তাকিয়েই তিনি ভাঙা গলায় যা বললেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মামাকে কাঁদতে দেখে আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার সমস্ত রাগ, ঘৃণা যেন এক নিমিষে উবে গেল। যে মানুষটা এত ব্যক্তিত্ব সম্পন্ন, তিনি এভাবে শিশুর মতো ভেঙে পড়তে পারেন, এটা আমার কল্পনার বাইরে ছিল। মামা চোখ মুছে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে কোনো ছলনা ছিল না, ছিল একরাশ কষ্ট আর অসহায়ত্ব। তিনি ভাঙা স্বরহীন গলায় বললেন, তুই ঠিকই ধরেছিস মিম। আমি অসুস্থতার অভিনয় করছিলাম। কিন্তু কেন করছিলাম সেটা তো একবারও জানতে চাইলি না। তিনি বলতে শুরু করলেন, আমার শরীরে একটা রোগ বাসা বেঁধেছে। অনেক পুরনো রোগ। ব্রেইনে একটা টিউমার আছে যেটা ধীরে ধীরে বাড়ছে। ডাক্তাররা বলেছেন এটা ইনঅপারেবল। কেমোথেরাপি বা রেডিয়েশন দিয়ে কিছুদিন হয়তো লড়াই করা যাবে, কিন্তু শেষ রক্ষা হবে না। মামার কথাগুলো আমার কানে বজ্রপাতের মতো এসে লাগল। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার পৃথিবীটা যেন দুলে উঠল। মামা বলে চললেন, আমি আর বেশি দিন বাঁচব না মিম। কি এই একটি বাক্য আমার সমস্ত ভুল বোঝাবুঝির সৌধকে ধুলো মিশিয়ে দিল। আমি স্তব্ধ হয়ে মামার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। তোর মামি মা হতে চলেছে, এই সময়ে ওকে এমন একটা ধাক্কা আমি কিভাবে দিই বল? আমার মা বয়স্ক মানুষ, তিনি এই খবরটা সহ্য করতে পারবেন না। তাই আমি চেয়েছিলাম সবকিছু সবার অগোচরে তোকে গুছিয়ে দিয়ে যেতে। আমার মাথা ব্যথাটা সত্যি, অজ্ঞান হয়ে যাওয়াটাও সত্যি। টিউমারের কারণেই এমনটা হয়। কিন্তু হাসপাতালে ডাক্তারদের কিছু খুঁজে না পাওয়ার কারণ হলো আমি আমার আসল রিপোর্টগুলো লুকিয়ে ফেলেছিলাম। আমি চাইনি আমার অসুস্থতার খবরটা জানাজানি হোক। সবাই শুধু শুধু চিন্তায় পড়ে যেত। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোকেই শহরে নিয়ে যেতে চেয়েছিলাম, কারণ আমার যা কিছু সম্পদ আছে, এই বাড়িঘর, ব্যাংকের টাকা, সব তোর নামে লিখে দিতে চাই। আমি জানি একমাত্র তুই সৎভাবে এগুলোর দেখাশোনা করতে পারবি। তুই ছোটবেলা থেকে এই বাড়িতে আছিস। তুই দায়িত্বশীল, পরিপাটি। আমি জানি আমার অবর্তমানে তুই তোর মামি আর আমার অনাগত সন্তানের খেয়াল নিতে পারবি। এখনকার সময়ে কাউকে পুরোপুরি বিশ্বাস করা কঠিন, কিন্তু তোকে আমি বিশ্বাস করি। আমি ভয় পাওয়ার নাটক করছিলাম, একা থাকতে পারি না বলছিলাম। আমি চেয়েছিলাম যাওয়ার আগে তোর সাথে আমার সম্পর্কটা যেন আরো সহজ হয়, যাতে আমি টাকা পয়সা, ব্যাংক সম্পদ নিশ্চিন্তে তোকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেতে পারি। আমি বুঝতে পারিনি আমার এই আচরণগুলো তোকে এতটা ভীত আর সন্দিহান করে তুলবে। আমাকে ক্ষমা করে দিস মাগি। মামার কথাগুলো শুনতে শুনতে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি কি করেছি? নিজের বাবাতুল্য মামাকে আমি এতটা নীচ ভেবেছি? তার নিঃস্বার্থ ভালোবাসাকে, তার ত্যাগের পরিকল্পনাকে আমি অন্যরকম দৃষ্টিতে দেখেছি। আমি ছুটে গিয়ে মামার পায়ে পড়ে গেলাম। মামা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি। তিনিও কাঁদছিলেন। বললেন, তোর কোনো দোষ নেই রে পাগলি। পরিস্থিতিটাই এমন ছিল। আমারই উচিত ছিল তোকে সব খুলে বলার। ও সেদিন রাতে আমি আর মামা অনেকক্ষণ কথা বললাম। আমি বুঝতে পারলাম আমার মামা সত্যিই একজন সৎ, মহৎ ও দায়িত্ববান মানুষ ছিলেন। পরিবারের ভালোর জন্য, সবাইকে দুশ্চিন্তামুক্ত রাখার জন্য তিনি নিজের অসুখটাকে সবার থেকে আড়াল করে রেখেছিলেন এবং নীরবে ভবিষ্যতের সব ব্যবস্থা করতে চেয়েছিলেন।
আমার মন থেকে সব ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়েছিল, কিন্তু তার বদলে জায়গা করে নিয়েছিল এক গভীর বিষাদের ছায়া। আমি আমার মামাকে নতুন করে চিনলাম, কিন্তু তাকে হারানোর ভয়ে আমার ভেতরটা হাহাকার করে উঠল। তিনি সত্যিই একজন ভালো মানুষ ছিলেন, আর তার উদ্দেশ্য ছিল সত্যিই মহৎ। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।